আচ্ছা, আসেন আমরা শুরু করি হচ্ছে নদী নৌকার কথাবার্তা। তো নদী নৌকায় আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে একটা নদী আছে, তো সেই নদীটা তোমাকে পাড়ি দিতে হবে। তো সেই নদীটা তুমি কখনো সাঁতার কেটে পাড়ি দিবা, বা সেই নদীটা কখনো তুমি নৌকায় করে পাড়ি দিবা। নৌকাই হতে হবে বিষয়টা এরকম না, সাঁতার কেটে পাড়ি দাও, নৌকা করে পাড়ি দাও, স্পিড বোর্ডে করে পাড়ি দাও, একই কথা। অর্থাৎ সাঁতারু কোনো একটি বেগে চলবে এবং নৌকা কোনো একটি বেগে চলবে। সো নৌকার বা সাঁতারুর একটা ভেলোসিটি থাকবে এবং সেই সাথে হচ্ছে স্রোত। নদীতে আসলে স্রোত থাকতে পারে, স্রোতের বেগ বেশি হতে পারে, কম হতে পারে। কখনো স্রোতের সাথে আমি লম্ব বরাবর পার হতে পারি। আবার একটি নদী, সেই নদীটা আমার কখনো মনে হতে পারে আমি এটা তাড়াতাড়ি পার হতে চাই, দ্রুত পার হতে চাই, সর্বনিম্ন সময়ে পার হতে চাই। আবার কখনো কখনো তোমার মনে হবে যে না, আমি সর্বনিম্ন সময়ে পার হতে চাই না, আমি ডিরেক্ট এরকম ওই পয়েন্টটায় গিয়ে পার হতে চাই, যে সামনের কোনো একটা বিন্দুতে ওই নদীর ওই পাড়ের এক জায়গায় আমার বন্ধুর বাসা, তো আমি সরাসরি বন্ধুর বাসাতে গিয়েই পৌঁছাতে চাই। এরকম নানান রকম বিষয় আশয় থাকবে। এই হচ্ছে নদী নৌকা। তো নদী নৌকা পড়ার শুরুতে তোমাদেরকে আবারও আমার বলতে হচ্ছে যে এই নদী নৌকায় আমরা আজকে যা কিছু পড়ব তার 100-তে 100ই হচ্ছে সামান্তরিক সূত্র এবং উপাংশে ভাগ করার কনসেপ্টের ব্যবহার। যেই সামান্তরিক সূত্রগুলো আমরা পড়ছি, সামান্তরিক সূত্রটা আমরা পড়ছি এবং সামান্তরিক সূত্র থেকে আমরা লব্ধির মান এবং লব্ধির দিক বের করতে ফেলছি, ওই কনসেপ্টটা আমাদের লাগবে। এবং সেই সাথে হচ্ছে গতদিন হচ্ছে আমরা উপাংশে ভাগ করার বিভিন্ন বিষয় আশয় দেখেছি। তো এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে, এই জিনিসগুলোই আমরা ব্যবহার করব নদী নৌকায়। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আসেন আমি ধরে নিলাম যে এই হচ্ছে একটা নদীর দুই পাড়, এই হচ্ছে নদীর দুই পাড়, নদীতে মাঝে হচ্ছে পানি আছে। এই হচ্ছে নদীটা, এটা একটা বহমান নদী হতে পারে, যে কোনো নদী, তোমার এলাকার পাশের কোনো একটা নদী তুমি চিন্তা করে নাও। তো এই নদীর একটা প্রস্থ আমি ধরে নিলাম যে এই নদীর প্রস্থটা কত। কালো কালি কেন? এই নদীর আমি ধরে নিলাম নদীর একটা প্রস্থ আমার জানা আছে। নিতু, তুই ক্লাস করছিস না? নিতু, ক্লাসে আছো? নদীর একটা প্রস্থ আমি ধরে নিলাম, নদীর প্রস্থটা কত? নদীর প্রস্থটা হচ্ছে ডি। ঠিক আছে, এই ডিটা হচ্ছে কি? ডিটা হচ্ছে নদীর প্রস্থ। আচ্ছা, তো নদীর প্রস্থ হচ্ছে ডি। এই ডি দূরত্বটা আমাকে দেওয়া আছে। তো আমি এই নদীর এই প্রান্তের এ বিন্দু থেকে ওই প্রান্তের বি বিন্দুতে পৌঁছাইতে চাই, এই প্রান্তের এ বিন্দু থেকে ওই প্রান্তের বি বিন্দুতে পৌঁছাইতে চাই। তো এটা একদম নদী নৌকা আমরা শুরু করছি, এটা হচ্ছে আমাদের প্রথম কেস। তো এই কেসটাতে ধরো আমাকে বলে দিল যে স্রোতের বেগের মান 0, স্রোতের বেগ নাই। স্রোতের বেগ থাকবে পরবর্তী কেসগুলোতে, স্রোতের বেগই থাকবে। স্রোতের বেগ থাকলেই কেসগুলো আরো বেশি ইন্টারেস্টিং হয়, আমরা নানান রকম জিনিসপত্র ওখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে স্রোতের বেগের মান আমরা ধরে নিলাম যে স্রোতের বেগকে আমরা ভি দ্বারা লিখছি। তো স্রোতের বেগ ভি এর ভ্যালু কত? স্রোতের বেগ ভি এর ভ্যালু হচ্ছে 0। তো এই যে টাইপটা আমরা পড়ছি, এই টাইপটাকে আমরা চাইলে না অবশ্যই, এই টাইপটাকে আমরা কেস নাম্বার 1 দিয়ে লিখতে পারি। নদী নৌকার কেস নাম্বার 1 কি বলা হচ্ছে? এই কেস নাম্বার 1-এ, কেস নাম্বার 1-এ বলা হচ্ছে এটি একটি স্রোতহীন নদী। এটা একটা কি ধরনের নদী? আমরা বুঝলাম যে এটা হচ্ছে একটা স্রোতহীন নদী। ঠিক আছে, স্রোত নাই নদীতে, স্রোতের বেগের মান 0। আচ্ছা, তো এবার আমি কি করছি? এবার আমি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে আমি কি করছি? আমি হচ্ছে একটা নৌকা চালাইছি। এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে আমি একটা নৌকা চালাইছি, অথবা আমি সাঁতার কেটেও যাইতে পারি। তো এই যে নৌকার বেগ বা সাঁতারুর বেগ, ধরে নিলাম নৌকার বেগ, নদী নৌকা যেহেতু নাম দিছি, নৌকার বেগটা কত? আমি ধরে নিলাম নৌকার বেগটা হচ্ছে ইউ। তাহলে ইউ বেগে আমি রওনা দিছি, আমি এ থেকে বি বিন্দুতে গিয়ে পৌঁছাবো। স্রোতের বেগের মান 0, খুবই সহজ, কোনো কাহিনী নাই। আমি ধরে নিলাম এ থেকে বি বিন্দুতে যাইতে, এই যে আপনি এ থেকে বি বিন্দুতে যাচ্ছেন, এতে আপনার কতটুকু সময় লাগছে? আমি ধরে নিলাম আমার সময় লাগছে হচ্ছে টি পরিমাণ। কতদূর সময় লাগছে? আমার টি পরিমাণ সময় লাগছে। তো টি পরিমাণ যদি সময় লাগে, তাহলে এমত অবস্থায় আমরা সমবেগের সূত্রটি ব্যবহার করব, কারণ নৌকার বেগ দেওয়া আছে, তার মানে নৌকাটি এই বেগেই অগ্রসর হচ্ছে, নৌকার বেগটি আর পরিবর্তন হয় নাই। ধরে নিলাম এটি একটি ইঞ্জিন চালিত একটি স্পিড বোর্ড, এটা একই বেগে চলবে। তাহলে যেহেতু সমবেগে চলছে, তাহলে এস ইকুয়ালস টু ভিটি,
এই সূত্রের অনুযায়ী আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে ডি সমান সমান হচ্ছে ইউ ইন্টু টি, বা এখান থেকে টি সমান কি লেখা যাবে? টি সমান লেখা যাবে হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ। টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ। তাহলে এই জায়গা দিয়ে আমরা নতুন একটা ফর্মুলা পাইলাম যে টিটা কি, টিটার আপনি একটা নাম দিতে পারেন। এই জায়গায় টিটাকে আপনি বলতে পারেন এইটা হচ্ছে স্রোতহীন নদী পার হতে সময়। একটা স্রোতহীন নদী পার হব, এই স্রোতহীন নদী পার হতে কত সময় লাগে। তো এখানে ডিটা কি? ডিটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব, অথবা এটা হচ্ছে তার প্রস্থ। এটা আমরা আগেই ডিক্লেয়ার দিছি। ইউটা কি? ইউটা হচ্ছে নৌকার বেগ। ইউটা কি জিনিস? ইউটা হচ্ছে নৌকার বেগ। আচ্ছা, তো এখান থেকে স্রোতহীন নদী পার হতে সময়, এইটা নিয়ে নিশ্চয়ই তোমাদের কারো কোনো কনফিউশন নাই, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। আমি আসলে এই পৃষ্ঠায় আরেকটু বাংলা কথা বলবো বলে আমি এই পৃষ্ঠায় দাঁড়িয়ে আছি। সেটা হচ্ছে এই আলোচনা তোমরা এখনই জেনে নাও, তাহলে ফিজিক্সের নিউটনিয়ান বলবিদ্যা বলো, গতিবিদ্যা বলো, যা কিছু পড়বা সেখানে এইটুকু জিনিস তোমার বুঝতে খুব সুবিধা হবে। সেটা হচ্ছে এস। এস দিয়ে কি বুঝায়? এস দিয়ে বুঝায় হচ্ছে সরণ, অবশ্যই তোমরা জানো। টি দিয়ে কি বুঝায়? টি দিয়ে বুঝায় হচ্ছে বেগ, এইটাও তোমরা জানো। এস দিয়ে বুঝায় সরণ, টি দিয়ে বেগ, টি দিয়ে সময়। অবশ্যই। আমি আসলে দেখছিলাম তোমাদের কনসেন্ট্রেশন আছে কিনা, এটা একটা ডাহা মিছা কথা। আমার নিজেরই কনসেন্ট্রেশন ছুটে গেছে, আমি অন্য কথা চিন্তা করতেছিলাম। তাহলে টি দিয়ে বুঝায় হচ্ছে সময়, অবশ্যই টি দিয়ে সময়ই তো বুঝাবে, টি দিয়ে বেগ কেন বুঝাবে ভাই? আচ্ছা, ভি দিয়ে কি বুঝায় বলেন? বেগ বেগ অবশ্যই ভি দিয়ে বেগ বুঝায়, বা ভি দিয়ে সমবেগ বুঝায়। এটা তো সমবেগেরই সূত্র, এস ইকুয়ালস টু ভিটি। এটা তো সমবেগেরই সূত্র। একটু সাইড টক করেন না আমি যখন কথা বলছি, নাফিস আহমেদ, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা হচ্ছে ভি দিয়ে বেগ বুঝায়, ভি দিয়ে সমবেগ বুঝায়, এইটুকু কথা ঠিক আছে। তো তার বাদেও আমি তোমাকে নতুন আরেকটা টার্ম এখানে একটু ব্যবহার করছি, এটা একটু লিখো। এটা জাস্ট পরের পৃষ্ঠায় গেলে আমার কাজে লাগবে। এটা আমাদের সনাতনীয় পদার্থবিজ্ঞানের একটা বেসিক ধারণা। যে কোনো একটি ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় যদি কোনো একটি ঘটনা ঘটে, আমি পরে তোমাদের আরো পরিচিত দুই একটা সূত্র দিয়ে বুঝাই দিব, এবং এগুলার অঙ্ক টঙ্ক দুই একটা অঙ্ক গতিবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যায় কিছু অঙ্ক করলেই তুই আসলে বুঝে ফেলবি যে ভাইয়া আসলে তোকে কি বলতে চাইছে। তাহলে এখানে ভি এর পরিচয়টা লিখে রাখ। ভি এর পরিচয়টা হচ্ছে সরণ বরাবর বেগ বা বেগের উপাংশ। সরণ বরাবর বেগ বা বেগের উপাংশ। ভি এর পরিচয়টা সবাই লিখো। ভি এর পরিচয়টা হচ্ছে সরণ বরাবর বেগ। ভি এর পরিচয়টা হচ্ছে সরণ বরাবর বেগ বা বেগের উপাংশ। লিখছেন সবাই? আচ্ছা, তো কথাটা একটু শুনেন। কথাটা হচ্ছে, ধরেন আপনাদের একদম খুব পরিচিত একটা সূত্রের কথা বলি, এই যে ডান পাশে উপরে কোণা দিয়ে লিখতেছি। মনে করো ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি। তোমরা তো এসএসসি তে এই সূত্র দেখছো নিশ্চয়ই, ভি সমান ইউ প্লাস এটি। এসএসসি তে এই সূত্র ছিল, কিন্তু এসএসসি তে তো আসলে এগুলা নিয়ে তেমন একটা মানে ভেক্টর, মানে এখানে একটু খেয়াল করো, ভি একটা ভেক্টর, ইউ একটা ভেক্টর, এও হচ্ছে একটা ভেক্টর। ভি শেষ বেগ, ইউ আদি বেগ, এ হচ্ছে ত্বরণ। টি কে আমরা ছেড়ে দিলাম কারণ টিটা হচ্ছে সময়, ও একটা নিরাপদ অবস্থানে আছে। আচ্ছা, এই যে তিনটা ভেক্টর আছে, আমি যদি কোনো একটা সমীকরণ বা কোনো একটা কেসে, কোনো একটা ঘটনার আলোকে আমি যদি এই সমীকরণটি ব্যবহার করে পুরো প্রক্রিয়াটি সমাধান করতে চাই, তখন এই তিনজনকে সেম এক্সিস বা সেম ডিরেকশনে থাকতে হবে। সেম এক্সিস বা সেম ডিরেকশনে থাকতে হবে, বা আরো সহজে বললে একই সরল রেখায় থাকতে হবে। একই সরল রেখায় থাকতে হবে। আমি ফিজিক্সের আমাদের ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যা দেখি সবই ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা, 3 ডাইমেনশনাল স্পেস। তোমার রুমের কর্নারের দিকে তাকাইলেই তুমি বুঝতেছো তিনটা ডিরেকশন আছে। তিনটা ডিরেকশন, ধরো একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, একটা হচ্ছে উচ্চতা।
3 ডাইমেনশনাল স্পেসে আমরা বাস করি। তো ইভেন যদি সেটা 2 ডাইমেনশনাল স্পেসও হয় কোনো সমস্যা নাই। কথা হচ্ছে যে কোনো একটি সমীকরণে যতগুলো ভেক্টর রাশি ব্যবহৃত হচ্ছে তারা সবাই একই এক্সিস, একই সরলরেখা বা একই ডিরেকশন বরাবর কাজ করতেই হবে। এটাই নিয়ম চিরায়ত পদার্থবিজ্ঞানের, ক্লাসিক্যাল ফিজিক্সের এটিই হচ্ছে নিয়ম। ঠিক আছে, তো এই কথাটি আপাতত তোমরা লিখে রাখো। কার কতটুকু আয়ত্ত হয়েছে বা বুঝেছো আমি জানি না। আমরা জাস্ট নেক্সট কেসটাতে যখন যাব তখনই তোমরা এই যে কথাটা লিখেছি বা এই যে বাংলা কথাটা বলেছি, এই বাংলা কথাটার পুরোপুরি শানে নজুলটা তোমরা বুঝতে পারবে জাস্ট নেক্সট কেসটায় গেলে। সো এস ইকুয়ালস টু ভিটি, এস মানে সরণ, টি মানে সময়, ভি মানে বেগ, ভি মানে সমবেগ, সকল কিছুই ঠিক আছে। সেই সাথে ভি মানে হচ্ছে সরণ বরাবর বেগ বা বেগের উপাংশ, অর্থাৎ যেই ডিরেকশন বরাবর সরণ হচ্ছে সেই ডিরেকশন বরাবরই বেগের মান নিতে হবে, কারণ বেগ এখানে অনেক রকম থাকবে। এখনকার কেসটা খুব সহজ, স্রোতহীন, স্রোতের বেগই নাই, শুরুতেই তুই ডিক্লেয়ার দিছিস ভি এর মান 0, তার মানে ভেলোসিটি এখানে একটাই। যখন মাল্টিপল ভেলোসিটি আসবে তখন আসলে এখানে নানা রকম কেচ্ছা কাহিনী হবে। সো ওই নানা রকম কেচ্ছা কাহিনীর জন্যই আমরা এই কথাটি আলাদা করে মনে রাখবো। ভি এর পরিচয় হচ্ছে সরণ বরাবর বেগ বা বেগের উপাংশ। তো ভেক্টর চ্যাপ্টারে আপাতত এইটুকুই তোর লাগবে। আর এইটা ওভারঅল ফিজিক্স, নিউটনিয়ান বলবিদ্যায় গেলে বেশি লাগবে, গতিবিদ্যায় গেলেও লাগবে। ঠিক আছে, সবাই বুঝতে পারছি আমরা? ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি চলে যাচ্ছি পরের পেজে। এবারে আমরা চলে আসব কেস নাম্বার, এটাকে আমরা কেস নাম্বার 2 বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কেস নাম্বার 2, কেস নাম্বার 2, কেস নাম্বার 2। ওয়ানটা কেমনে লিখছেন স্যার? ওভাবে লিখছেন, কেস নাম্বার 2। তো কেস নাম্বার 2 তে এবার আমরা কি দেখব? এবার আমরা দেখব হচ্ছে স্রোত যুক্ত নদী, স্রোত যুক্ত নদী আমরা দেখব। এরপরেও আরেকটা কথা বলবো আমি বাংলা কথা, সেটা বোঝার জন্য তোরা লেখার জন্য একটু জায়গা খালি রাখ। জায়গা খালি রেখে তোরা চলে আয়, ছবিটা এঁকে ফেলি আমরা। জায়গা খালি রেখে আমরা ছবিটা এঁকে ফেলি। ধরে নিলাম যে এই হচ্ছে নদী। এবার এই নদীর ভিতরে স্রোত আছে, যে কোনো একটা ডিরেকশনে স্রোত, স্রোতের বেগ এখানে উপস্থিত। তো তুই যে কোনো একটা ডিরেকশনে তুই ধরে নে। আমার মন চাইলো আমি হচ্ছে আনুভূমিক বরাবর ডান দিকে ধরে নিব, যে এই আনুভূমিক বরাবর আমি ডান দিকে ধরে নিচ্ছি। এই বরাবর কে কাজ করছে? এই বরাবর কাজ করছে স্রোতের বেগ। এই বরাবর কে কাজ করছে? এই বরাবর কাজ করছে স্রোতের বেগ। তো স্রোতের বেগকে আমি ভি দিয়ে লিখলাম। আচ্ছা, তো এইবারও মনে করি যে আমার দুপাশে দুটো বিন্দু আছে। ধরে নিলাম এই পাশে একটি বিন্দু, এটি হচ্ছে এ বিন্দু, এটা মনে কর তোর বাসা। আর ঠিক ঠিক সরাসরি অপর পারে, ঠিক সরাসরি অপর পারের ওই বিন্দুটায় হচ্ছে এখানে মনে কর তোর বন্ধুর বাসা। তুই এবার তোর বন্ধুর বাসায় যেতে চাস এ থেকে বি বিন্দুর দিকে, এ থেকে বি বিন্দুর দিকে তুই সরাসরি যেতে চাইস। এখন আগের কেসে কি হয়েছিল? আগের কেসে কোনো স্রোত ছিল না। যেহেতু কোনো স্রোত ছিল না সেই কারণে আমি এ থেকে বি বিন্দুর দিকে সরাসরি রওনা দিছি আর পৌঁছায় গেছি। এ থেকে বি বিন্দুর দিকে আমি সরাসরি রওনা দিছি, আমি পৌঁছায় গেছি। এখন খেয়াল কর, আমি এখানে অনেক কিছু আঁকবো, এটা তোরা দেখ, ভিজুয়ালাইজ করতে পারলেই হবে। সেটা হচ্ছে এইবার যদি তুই মনে করিস যে ভাই আমি এবারও এরকম নাক বরাবর সোজা রওনা দিব, তো নাক বরাবর সোজা যদি তুই রওনা দিস, তুই কিন্তু এ থেকে বি বিন্দুতে পৌঁছাইতে পারবি না। কেন পৌঁছাইতে পারবি না? কারণ এখানে একটা স্রোতের বেগ আছে। তো স্রোত কি নদীর এক পার্ট দিয়ে যাবে নাকি? খালি নদীর কি খালি এক পার্ট দিয়ে স্রোত? না, এই সম্পূর্ণ নদীতেই তো স্রোত আছে, এই সম্পূর্ণ নদীতেই স্রোত আছে। তো স্রোতটা কন্টিনিউয়াসলি আমাকে কি করবে, বা নৌকা চালককে কি করবে, বা সাঁতারুকে কি করবে? ধাক্কা দিতে থাকবে। স্রোতটা কোন দিকে ধাক্কা দিবে? তোমার হাতের ডান দিকে। তো ধাক্কা খাইতে 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 তুমি তো আসলে গিয়ে পৌঁছাবা এরকম একটা জায়গায়, বন্ধুর বাড়ি থেকে অনেক দূরে, ঠিক আছে, আরেক ক্যাচালে গিয়ে পড়বা ওইরকম একটা বিন্দু। এটা আঁকা লাগবে না, সবাই শুনে নাও, যেটা আঁকতে হবে সেটা আমরা আঁকবো। এটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, ভিজুয়ালাইজ করানোর জন্য বলছি। যে আমি যদি সরাসরি রওনা দিতাম, যে আগের বার আমরা কি করছিলাম, আগের বার আমরা ঠিক নাক বরাবর ইউ বেগে রওনা দিয়েছি।
এ থেকে বি বিন্দুর দিকে একদম খারাপ বিসমিল্লাহ বলে ওই দেখছি বন্ধুর বাড়ি, একদম সোজাসুজি রওনা দিছি। তো এখন তো এরকম সোজাসুজি রওনা দিলে হবে না, কারণ স্রোত আমাকে ধাক্কা দিয়ে দূরে নিয়ে ফেলবে। তাহলে আমি এই লম্ব বরাবর নৌকা চালাইলে আমি পৌঁছাইতে পারতেছি না। আচ্ছা, এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে ভাই লম্ব বরাবর রওনা দিয়ে যখন পৌঁছাইতে পারতেছেন না, তাইলে এবার একটু কোনাকুনি রওনা দেন। তো যদি এই দিক বরাবর কোনাকুনি রওনা দিস, মানে অর্থাৎ স্রোত যেদিকে, স্রোত কোন দিকে, স্রোত হচ্ছে ডান দিকে, ডান দিকে। তো তুই কোন দিকে কাইত হয়ে রওনা দিছিস, তুইও ডান দিকে কাইত হয়ে রওনা দিছিস। তো স্রোতের ধাক্কা খেয়ে তুই তো আরো দূরে গিয়ে পৌঁছাবি। এটা বন্ধুর বাড়ি থেকে আরেকশো কয়েক কোটি মাইল দূরে গিয়ে পৌঁছাইলি, কোনো লাভ আছে কি? না, লাভ নাই। তাহলে আসলে আলটিমেটলি তোমাকে কি করতে হবে, কোন দিকে রওনা দিতে হবে বলো তো ভাই? স্রোতের বিপরীত দিকে। বাম দিকে ভাই, বাম দিকে যেতে হবে আমাদেরকে। অর্থাৎ আমরা স্রোতের প্রতিকূলে রওনা দিব। তো স্রোতের প্রতিকূল বললে তুমি আবার এইটা ভাইবো না যেন যে স্রোত যেদিকে যাচ্ছে ঠিক তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালাবো। এদিকে নৌকা চালালে তো লাভ নাই, আমার তো ডেস্টিনেশন সোজাসুজি। সো আমি আসলে যেটা করব, আমি আসলে এই নৌকাটিকে চালাবো হচ্ছে এই ডিরেকশনে। আমি নৌকাটিকে এবার চালাচ্ছি এই ডিরেকশনে। নৌকার বেগ বা সাঁতারুর বেগ, ধরে নিলাম নৌকার বেগ বা সাঁতারুর বেগটি কত, নৌকার বেগ বা সাঁতারুর বেগটি হচ্ছে ইউ। সো আমি ইউ বেগে এমন একটি কোণে ইউ বেগে নৌকাটি চালালাম। তো ইউ বেগে নৌকাটি চালাইছি, এটাকে তুমি বলতে পারো স্রোতের বিপরীতে বা স্রোতের প্রতিকূলে, দুটাই তুমি বলতে পারো। স্রোতের বিপরীতে বা স্রোতের প্রতিকূলে দুইটাই তুমি বলতে পারো। সবচাইতে সুন্দর কথাটি বোধহয় এরকম যে কি করছি আমি স্রোতের সাথে, আমি স্রোতের সাথে ধরে নিলাম আলফা কোণে রওনা দিয়েছি। স্রোতের সাথে আলফা কোণে রওনা দিয়েছি। কোনটা আলফা কোণ ভাই? এই যে এটা আলফা কোণ ভাইয়া। স্রোতের সাথে এমন একটি আলফা কোণে রওনা দিয়েছি যেখানে আলফাটি হচ্ছে স্থূল কোণ বা আলফার ভ্যালুটি হচ্ছে 90 ডিগ্রি। বড় স্রোতের প্রতিকূলে কথাটি সঠিক, স্রোতের বিপরীতে রওনা দিব সেই কথাটিও সঠিক। যদি গাণিতিকভাবে বলি তাহলে আমি এমন একটি আলফা কোণে রওনা দিছি, এমন একটি আলফা কোণে রওনা দিছি যেন এই আলফার ভ্যালু 90 ডিগ্রির চাইতে বড় হয়। এই আলফার ভ্যালু কি হয়? এই আলফার ভ্যালু 90 ডিগ্রির চাইতে বড় হয়, এটি আমরা ধরে নিছি। আচ্ছা, তো এইটা হইলে লাভ কি হবে? এটা হইলে লাভ হবে এইটা। সামান্তরিক সূত্র তোরা পড়ছিস, ডান পাশে নিচে খেয়াল কর। সামান্তরিক সূত্র তোরা পড়ছিস। সামান্তরিক সূত্র কি বলছে? দুইটা ভেক্টর যদি এরকম হয়, ধরলাম এগুলো তো বেগ, ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, সাপোজ এই দুইটা ভেক্টরের লব্ধি মনে রাখো সারা জীবনই দুই ভেক্টরের মাঝখান দিয়ে যাবে। দুই ভেক্টরের লব্ধি সারা জীবনই কি হবে? দুই ভেক্টরের লব্ধি সারা জীবনই দুই ভেক্টরের মাঝখান দিয়ে যাবে। তাহলে এই দুই ভেক্টরের মাঝখান দিয়ে যাবে হচ্ছে দুই ভেক্টরের লব্ধি। তাহলে এটা তো আসলে কাইন্ড অফ একটা ব্যাক ক্যালকুলেশন করার মতো একটা ব্যাপার। সবাই একটু বুঝিস, এখানে আমরা একটা ব্যাক ক্যালকুলেশন করছি। কিরকম ব্যাক ক্যালকুলেশন? সেটা হচ্ছে তুই আসলে এমন একটা আলফা কোণে রওনা দিছিস, যেই আলফা কোণে রওনা দেওয়ার কারণে তুই আসলে সরাসরি এ থেকে বি বিন্দুতে পৌঁছাইছিস। অর্থাৎ আমি কি বলতে পারি যে আমি এমন একটি আলফা কোণে রওনা দিয়েছি যেখানে আমার লব্ধি বেগ এবি বরাবর কাজ করে। যেখানে আমার লব্ধি বেগ কি করে? যেখানে আমার লব্ধি বেগ এবি বরাবর কাজ করে। কেন এবি বরাবর কাজ করে? কারণ তুই তো আসলে পৌঁছাইতে চাচ্ছস এ থেকে বি বিন্দুতে, সরাসরি অপর পাড়ের বিন্দুতে পৌঁছাইতে চাচ্ছিস। তুই কোথায় পৌঁছাইতে চাচ্ছিস? তুই পৌঁছাইতে চাচ্ছিস, বাংলা কথা লিখতেছি এবার, তুই পৌঁছাইতে চাচ্ছিস সরাসরি অপর পাড়ের বিন্দুতে। তো পাড়ের শব্দটা খাইয়ে দিলাম, সরাসরি অপর বিন্দুতে পৌঁছাইতে চাচ্ছিস। সরি, কোথায় পৌঁছাইতে চাচ্ছিস তুই পৌঁছাইতে চাচ্ছিস সরাসরি অপর পাড়ের বিন্দুতে বা সরাসরি অপর বিন্দুতে তুই পৌঁছাইতে চাচ্ছিস। তো এই যে সরাসরি অপর বিন্দু বা সরাসরি অপর পাড়ের বিন্দু, এই যে এবি দূরত্বটা আছে, এই এবি দূরত্বটাকে আমরা কি নদীর প্রস্থ ডি বলতে পারি কিনা? এটাকে আমরা নদীর প্রস্থ বলতে পারি কিনা? জি, বলতে পারি। আবার তোমরা মনে রাখো,
যে কোনো নদীর, বা এটা ছবি দেখলেই তো বোঝা যায়, ধর এই নদীটা, কেউ এই টানটা দিস না, কেউ এই টানটা দিস না প্লিজ। মনে কর তুই এই ডান পাশে কোনাকুনি একটা দূরত্ব পার হইলি, বা মনে কর তুই বাম পাশে কোনাকুনি একটা দূরত্ব পার হইলি, তো এর মধ্যে আসলে সর্বনিম্ন দূরত্বটা কোনটা বলতো? আমি কি বলতে পারি যে এই যে এবি দূরত্বটা আছে, এই এবিটাই আসলে দুই পাড়ের মধ্যে সর্বনিম্ন দূরত্ব। মিনিমাম ডিস্টেন্স। দুই পাড়ের মধ্যে সর্বনিম্ন দূরত্বটাকে, দুই পাড়ের মধ্যে সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে এবি। তাহলে সরাসরি অপর পাড়ের বিন্দুতে পৌঁছাইছি অথবা সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করছি, সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করছি। তাহলে আমার যে কেস নাম্বার 2 আছে, এই কেস নাম্বার 2 এর পূর্ণাঙ্গ পরিচয়টা কি? পূর্ণাঙ্গ পরিচয়টা হচ্ছে এইটা, যে আমি একটা স্রোতযুক্ত নদী পার হতে চাই, একটা স্রোতযুক্ত নদী পার হতে চাই। যেই স্রোতযুক্ত নদীটা আমি পার হব, সরাসরি অপর পাড়ের একদম সামনাসামনি নাক বরাবর যে বিন্দুটা দেখতেছি সেটাতেই পৌঁছাইতে চাই, অথবা সর্বনিম্ন দূরত্ব পার হইতে চাই, অথবা প্রস্থ পার হইতে চাই। তো এইটা কখন পার হওয়া পসিবল হবে? যখন আমি, যেহেতু স্রোতযুক্ত নদী, তাহলে স্রোতের বিপরীতে বা প্রতিকূলে রওনা দিব, উল্টা দিকে রওনা দিব, এবং এমন একটা আলফা কোণে রওনা দিব। আমার শেষ কথাটি আসলে শেষ হয়নি, সবাই একটু আমার সাথে থাকো। আমি এমন একটা আলফা কোণে রওনা দিব, যেই আলফা কোণে রওনা দেবার কারণে আমার লব্ধি বেগ, সরি কালো কালিতে হবে না, এই আলফা কোণে রওনা দেওয়ার কারণে আমার লব্ধি বেগটা যাবে হচ্ছে এবি বরাবর। আমার লব্ধি বেগটা যদি এবি বরাবর যায়, তাহলেই তো আমি এবি দূরত্বটা পাড়ি দিব। গতদিন এই কথা তোদেরকে বলি নাই বোধহয়, নিউটন মেকানিক্সের ক্লাস, আই এম সরি। ধর একটা ফুটবল, একটা ফুটবলের মধ্যে তোরা 2-3 জন বন্ধু, না বলছি বলছি আমরা তো লম্বাংশু উপপাদ্য পড়ছি, যে কোনো একটি বিন্দুতে, কোনো একটি, বলছেন ভাইয়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ, কোনো একটি বিন্দুতে যদি একাধিক ভেক্টর কাজ করে, একাধিক ভেক্টর কাজ করে, আলটিমেটলি বিন্দুটা বা বস্তুটা কোন দিকে যাবে? বিন্দুটা বা বস্তুটা যাবে হচ্ছে তার লব্ধি বরাবর, ওই সবগুলো ভেক্টরের লব্ধি যেদিকে যায় সেদিকে। তাহলে এই সিস্টেমটাই এরকম, এই আলফা কোণটাই এরকম, যে যদি ইউ এবং ভি কে আমি এই আলফা কোণে নিক্ষেপ করি, স্যার ইউ এবং ভি কে যদি আমি আলফা কোণে চালিয়ে দেই, তখন লব্ধি বেগ আর, ধরে নিলাম লব্ধি বেগকে আমরা লিখি হচ্ছে আর, রেজাল্টেন্ট ভেলোসিটি। তাহলে এই লব্ধি বেগ আর কি করবে? লব্ধি বেগ আর এ থেকে বি বিন্দুতে আমাকে পৌঁছায় দিবে। লব্ধি বেগ আর আমাকে কি করবে? লব্ধি বেগ আর আমাকে এ থেকে বি বিন্দুতে পৌঁছায় দিবে। এই হচ্ছে গল্পটা। গল্পটা হচ্ছে এরকম। গল্পটা বুঝছেন কিনা বলেন? এরপরে যা লিখবো সবই আসলে সমীকরণ, সবই আসলে সাইন থিটা কস থিটা, সবই আসলে ত্রিকোণমিতি, সবই আসলে সামান্তরিক সূত্র। জি ভাইয়া বুঝছি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান, বুঝতে পারলাম আমরা, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, আচ্ছা তাহলে এবার চলে আসি, এবার আমরা এই জিনিসটা সলভ করতে চাই। তো এখান থেকে আমরা কি কি জিনিস বের করতে পারবো আদতে? আমার 3টা জিনিস এখান থেকে বের করা লাগবে। আমরা প্রথমে আলফা কোণের মানটা আমরা বের করতে চাই, আলফাটা আমাকে বের করতে হবে। 2 নাম্বার হচ্ছে আমার লব্ধি বেগের মানটা কত, সেটা আমি বের করতে চাই, সেটা আমি বের করব। 3 নাম্বার হচ্ছে কত সময়টা লাগবে, সেটাও হচ্ছে আমি বের করব। এই 3টা আমি বের করব। আচ্ছা, তো এই 3টা বের করতে যাই আমরা আমাদের কথাবার্তা শুরু করছি। তোমরা আমাকে একটু রেসপন্স করো, নিশ্চয়ই তোমরা আমার কথা বুঝবে। সেটা হচ্ছে এই যে আমি বলছি, এখানে খেয়াল করো, লব্ধি বেগ কি করছে? লব্ধি বেগ আর এবি বরাবর কাজ করছে। লব্ধি বেগ আর কি বরাবর কাজ করছে? এবি বরাবর কাজ করছে। তো আমি কি বলতে পারি এই লব্ধি বেগ আর স্রোতের সাথে, ছবিতেই দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি, তারপরে লিখলাম ভদ্রতা করে, স্রোতের সাথে 90 ডিগ্রিতে কাজ করে। লব্ধি বেগ আর স্রোতের সাথে কি করে? লব্ধি বেগ আর স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে কাজ করে। এই হচ্ছে লব্ধি বেগ আর, আর এই হচ্ছে স্রোতের বেগ। তো তোমরাই আমাকে বলো না যে লব্ধি বেগ আর স্রোতের সাথে 90 ডিগ্রিতে কাজ করে, এখানে কি কোনো সমস্যা আছে? নিশ্চয়ই এখানে কোনো সমস্যা নাই। তাহলে যদি এখানে কোনো সমস্যা না থাকে, তাহলে কি প্রয়োগ করব? দেখবা ঘুরে ফিরে ওই সামান্তরিক সূত্র, ঘুরে ফিরে ওই উপাংশ, এর বাইরে তেমন কিছুই না। তাহলে এবার আমরা লিখবো হচ্ছে ট্যান থিটার সূত্র। সবাই ধীরে সুস্থে বসো প্লিজ। ট্যান থিটার সূত্র
সূত্র কি ছিল? অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। তো এই যে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, এটা কার সাথে? স্রোতের সাথে। তাহলে আমি ভি বসাইলাম নিচে, উপরে বসাবো ইউ সাইন আলফা ডিভাইডেড বাই নিচে বসাবো প্লাস ইউ কজ আলফা। বলেন কারো সমস্যা আছে কিনা? নিশ্চয়ই সমস্যা নাই। সামান্তরিক সূত্রের ক্লাসটি দেখলে অবশ্যই কারো সমস্যা থাকার কথা না। তাহলে tan of 90 ডিগ্রি, tan of 90 ডিগ্রি সমান কি লিখবো? tan of 90 ডিগ্রি সমান লিখবো u sin আলফা ডিভাইডেড বাই v প্লাস u cos আলফা। tan 90 এর ভ্যালু কত? tan 90 এর ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত বা 1/0। ধন্যবাদ। tan 90 সমান হচ্ছে এইটা। তাহলে এই জায়গায় লিখবো u sin আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা। আচ্ছা, আমি আসলে এখানে আর শেষ করতে পারছি না, আমি একটু পরের পেজে চলে যাব। আমি অনেকদিন পরে এই 3টা অক্ষর লিখছি একসাথে, পিটিও। এটা আগে স্কুল কলেজে থাকতে খুব লিখতাম। যাই হোক, এখন আমরা এখানে কি করব? এখন আমরা এখানে একটা কোনাকুনি গুণ করব। এই লাইনটুকু সবার খাতায় আছে না? এই লাইনটুকু সবার খাতায় আছে না? তাহলে কোনাকুনি গুণ করেন, ক্রস গুণন করেন, কোনাইচ্ছা গুণ। তাহলে কোনাইচ্ছা গুণ যদি আপনি করেন তাহলে আপনি কি পাবেন খেয়াল করেন। আপনি পাবেন হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা, এটা ইকুয়ালস টু হচ্ছে 0, বা এখান থেকে আপনি লিখবেন ইউ কজ আলফা, এইটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ভি, বা এখান থেকে আপনি লিখবেন কজ আলফা ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ, বা আলফা ইকুয়ালস টু, বাইর হয়ে গেছে, আলফা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। আলফা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। থ্যাংক ইউ জাহিন। আলফা ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। তো এই ক্যালকুলেশনটা আপনি করে আসবেন। আমি যে ক্যালকুলেশনটা করেছি, রিটেনে যদি আপনার এই ম্যাথটি আসে সৃজনশীলে, অবশ্যই আমি টু দি পয়েন্ট যা যা লিখে এসেছি সেটি তুমি অবশ্যই লিখবে। আর মনে করো ভাই অঙ্কটি আসছে এমসিকিউতে, এই যে আলফা, এই আলফার পরিচয় কি? আলফার পরিচয়টা লিখে রাখো, বাংলা কথা। আমি প্রচুর বাংলা কথা বলবো, ঠিক আছে? এটার পরিচয় এটা, এই পরিচয়গুলো লিখে রাখবা। এগুলা দেখবা দিন শেষে যখন ওই ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছ বা বোর্ড ফাইনাল পরীক্ষা দিচ্ছ, তখন আমার সাথে যোগাযোগ থাকুক বা না থাকুক, এই বাংলা কথাগুলো তোমাকে অনেক আগায় নিবে। সো আলফার পরিচয় কি? আলফার পরিচয় হচ্ছে কত কোণে রওনা দিলে, কত কোণে রওনা দিলে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করা যায়। সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করব বা সরাসরি অপর পারে পৌঁছাবো। কত কোণে রওনা দিলে সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করব, এটি হচ্ছে প্রথম কথা। তো এই যে আলফাটি আছে, এই আলফার আমরা একটা শর্টকাট সূত্র, এইটা থেকেই, কোনো আলাদা শর্টকাট সূত্র নাই, এটাই শর্টকাট সূত্র আসলে। আলফা ইকুয়ালস টু হচ্ছে কজ ইনভার্স মাইনাস স্রোত, ভি দ্বারা আমি স্রোতের বেগ বুঝাইছি, ইউ মানে হচ্ছে নৌকার বেগ। আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস স্রোত ডিভাইডেড বাই নৌকা। আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস স্রোত ডিভাইডেড বাই নৌকা। এটা লিখে নেন, এইটা অনলি এমসিকিউ, অনলি এমসিকিউ। এটা তুমি অনলি এমসিকিউ তে ব্যবহার করবা আপাতত। আপাতত মানে আগামী 2 বছর, আপাতত সময়টি অনেক বড়। অনলি এমসিকিউ। এবং আরেকটা কথা আমাকে একটু বলো সবাই, কজ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? কস থিটা, কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? +1 বা -1, 1 কিনা? ঠিক আছে, -1 থেকে +1, মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে 1। তাহলে যদি কখনো স্রোতের বেগের মান, যদি কখনো এরকম হয় যে স্রোতের বেগের মান নৌকার বেগের চাইতে বেশি হয়ে গেল, ঠিক আছে, তাইলে আসলে তুই দেখবি ওইটাকে যদি তুই ক্যালকুলেটরে বসাস, কস ফাংশনে বসাস, ও তোকে বলছে অসংজ্ঞায়িত, বা ও তোকে বলছে কি ভুলভাল ডাটা দেখাচ্ছেন ভাই, হয় নাই। তো তার মানে এখান থেকে আমরা নদী পারাপারের একটা শর্ত জেনে নিব। এখান থেকে আমরা নদী পারাপারের একটা শর্ত জেনে নিব, যে কোনো নদী পার হতে নদী পারাপারের শর্ত, যে কোনো নদী পার হতে নৌকার বেগ মানে ইউ। তোমরা খেয়াল করো, আমি যত জায়গায় নৌকার বেগ লিখছি বা সামনেও লিখবো, আমি সবগুলোকে ইউ দ্বারা লিখেছি এবং ইউ দ্বারাই লিখবো। আমি স্রোতের বেগকে সবসময় ভি দ্বারা লিখেছি এবং সামনেও ভি দ্বারাই লিখবো। এটা চেঞ্জ না করলে ভালো, চেঞ্জ করবি না।
যা ধরছিস একবার যেটা ধরছিস সেটা লক করে দিবি, ঠিক আছে? সো নদী পারাপারের শর্ত হচ্ছে নৌকার বেগের মান আজীবন স্রোতের বেগের চাইতে বেশি হইতে হবে, না হলে ওই নদী পার হওয়া সম্ভব না। নৌকাটি বদলাতে হবে বা মাঝিটি বদলাতে হবে, স্পিড বোট কিনতে হবে নতুন একটা, ঠিক আছে? এইসব ধান্দাবাজি করতে হবে তখন, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে আলফার ভ্যালুটা বের করে ফেললাম। কত কোণে রওনা দিলে সরাসরি অপর পাড়ের বিন্দুতে পৌঁছাবো, বা কত কোণে রওনা দিলে আমরা সর্বনিম্ন দূরত্বটি অতিক্রম করব। এদূর বুঝতে পারছেন সবাই নিশ্চয়ই? এটা নিয়ে কারো কোনো ঝামেলা নাই। আচ্ছা, 2 নম্বরে আমরা কি করব? 2 নম্বরে হচ্ছে আমরা লব্ধি বেগের মানটা কত, লব্ধি বেগের মানটা কত সেটা হচ্ছে আমরা বাইর করব। তো লব্ধি বেগের মান যদি তুই বাইর করতে চাস, তো লব্ধি বেগের মান বাইর করা তো আসলে কোনো কাহিনীই না। তুই আর এর মান বাইর করতে চাস, তো এই আর ইকুয়ালস টু তুই কি লিখতে পারবি? আর ইকুয়ালস টু তুই লিখতে পারবি হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u ভি কজ আলফা। এইটা বসাইলেই তো হয়ে যাবে। মানে যদি ইউ এর ভ্যালু জানা থাকে, ভি এর ভ্যালু জানা থাকে, আলফার ভ্যালুটিও যদি জানা থাকে, বসাই দিব, ক্যালকুলেশন করব, অ্যান্সার বাইর করব। কিন্তু এই ইকুয়েশনের মধ্যে আমি একটু আলফার চেহারাটা একটু বসাইতে চাই। এই যে সমীকরণ পাইছো, এই সমীকরণে ইউভি দরকার নাই, এই সমীকরণে ইউভি দরকার নাই, কিন্তু এই সমীকরণটির মধ্যে তোমরা কি করবে ভাই লোক? তোমরা হচ্ছে আলফার ভ্যালুটি বসিয়ে দাও। এই যে আলফার এই ভ্যালুটি যেটি এই মাত্র তুমি পেলে, আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, এই সূত্রটা তুমি পাইছো না? এই সূত্রটা এখানে তুমি বসাও। তাহলে আমি চলে যাচ্ছি পরের পেজে। তোমরা নিশ্চয়ই আমার কথাবার্তা সবাই বুঝতে পারছো। আচ্ছা, তাহলে পরের পেজে যদি চলে যাই, তাহলে মান বসাচ্ছি। আমি সরাসরি মান বসানো থেকেই আসলাম। হ্যাঁ, তাহলে আর ইকুয়ালস টু কি? আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv। তাহলে কি হবে এখানে খেয়াল করো, একটা কজ তো আছেই, কজ অফ কজ আলফা, আলফার ভ্যালু কত? কজ ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। এটা হচ্ছে আলফার পরিচয়। আলফা সমান কি? আলফা সমান হচ্ছে কজ ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। সবাই বুঝতে পারছিস তো? কজ এবং কজ ইনভার্স বিপরীত দুইটা রাশি, একে অপরকে নেগলেক্ট করে দিল, কাটাকাটি করে দিল। তাহলে কাটাকাটির খেলা শেষে বাকি কি থাকছে একটু খেয়াল করি। তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv ইন্টু কি থাকবে? ইন্টু থাকবে হচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। আর একটু কাটাকাটির খেলা খেলি, এই ইউ এর সাথে ইউ কাটা চলে যাবে, তাহলে কি আসবে? মাইনাস 2v স্কোয়ার, মাইনাস 2v স্কোয়ার থাকবে। তাহলে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার। বা এখান থেকে আমরা লব্ধি বেগের খুবই চমৎকার একটি সূত্র পেয়ে যাচ্ছি। আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আর ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এই হচ্ছে লব্ধি বেগ, এই হচ্ছে লব্ধি বেগ। এই যে লব্ধি বেগটা আমি এভাবে তোদেরকে বের করে দেখালাম, এই যে লব্ধি বেগের সূত্রটা তুই পেলি, এই যে ডিরেক্ট সূত্রটা তুই পেলি বাবা, আই এম সরি, এই ডিরেক্ট সূত্রটা অনলি এমসিকিউ। এই ডিরেক্ট সূত্রটা অনলি এমসিকিউ। রিটেনে আসছে, সৃজনশীলে আসছে, ওরকম লিখে করতে হবে বা লিখে মানটি বসিয়ে দিতে হবে। সবকিছুর মান বসাই দিব, সবকিছুর মান বসাই দিব, বাইর করব। সবকিছুর মান বসাই দিব, বাইর করব। এটা বুঝতে পারছেন? এদূর বুঝতে পারছেন কিনা বলেন? এদূর বুঝতে পারলে আমি আরেকটি ডিফারেন্ট ফরম্যাটে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো। এইটুকু পর্যন্ত, এইটুকু জি ভাইয়া বুঝেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো আলফার মাচ। যেকোনো মানের জন্য কি এই সূত্র? হ্যাঁ, আলফার যে কোনো মানের জন্যই তো এই সূত্র, কারণ আলফা ইকুয়ালস টু তো আলটিমেটলি তুই কি বসাইছস? কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। ইউ এর মান কত তুই জানোস না, ভি এর মান কত তুই জানোস না। তুই তো জানিস না, আমি তো বলি নাই 2 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, এগুলো তো আমি বলি নাই তোকে। সো ভি এর যে কোনো মান এবং ইউ এর যে কোনো মান, অর্থাৎ আলফার যে কোনো মানের জন্য এই সূত্রটি সত্য। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সঞ্জিদা, ফাহিমা, জেরিন, থ্যাংক ইউ সো মাচ। সামিহা কোথায়? সামিহা না সামিয়া? ভাইয়া আসি। সামিহা, জি
আচ্ছা ঠিক আছে। হাই সামিহা, এত এত ম্রিয়মান ভয়েসে কথা বলছো কেন তুমি? আমি তো এমনি কথা বলি। ওকে ঠিক আছে। আচ্ছা, ওই যে ছবিটা আমরা পাইছিলাম, ওই ছবিটাকে আমি আরেকবার একটু এখানে আঁকবো, একটু সংক্ষেপে আঁকবো। সংক্ষেপে একে আমরা এখান থেকে আরেক ধরনের কথাবার্তা একটু বলবো, আরেকটি ফরম্যাটের কথাবার্তা আমরা বলবো, এবং তোরা দেখবি যে আসলে মানে ভাল লাগছে। এবং তোদেরকে প্রথম দিন আমি এরকম একটি কথা বুঝাইতে সক্ষম হয়েছি নিশ্চয়ই, যে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র একই জিনিস। ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্রটি আলটিমেটলি কি একই জিনিস, এটা তোরা বুঝেছিস। আজকে তোদের সাথে আমি এটাও একটু এভাবে শেয়ার করছি যে সামান্তরিক সূত্র আর পিথাগোরাসের উপপাদ্য আসলে একই জিনিস। সামান্তরিক সূত্র আর পিথাগোরাসের উপপাদ্য আসলে একই জিনিস। অ্যাঙ্গেল 90 ডিগ্রি হইলে পিথাগোরাস, অ্যাঙ্গেল 90 না হইলে মারো সামান্তরিক সূত্র, দুটো আসলে একই জিনিস। এবং তোরা কিছু ছেলে পেলে তো এখানে অবশ্যই আছিস যে যারা একটু ভালোভাবে বুঝতে পারছিস, নাম বলে কাউকে বিব্রত করতে চাচ্ছি না, বাট নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস যেগুলো আসলে বোঝাই যায়, দুটো জিনিস আসলে ফরম্যাটটি আসলে সেম। আচ্ছা, এইরকমই তো ছিল, এই ছিল হচ্ছে আলফা অ্যাঙ্গেল। আলফা অ্যাঙ্গেলটা আপাতত আমার দরকার নেই, আচ্ছা আলফা অ্যাঙ্গেলটা আমার থাকুক। এই হচ্ছে আলফা অ্যাঙ্গেল ছিল, আলফা অ্যাঙ্গেলটা আমার লাগবে। আর এই বরাবর কি ছিল, এই বরাবর এইদিকে গেলে, এই বরাবর এইদিকে গেলে এই অ্যাঙ্গেলটার পরিমাণ কি ছিল, এই অ্যাঙ্গেলটার পরিমাণ ছিল হচ্ছে 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটার পরিমাণ ছিল হচ্ছে 90 ডিগ্রি। আনুভূমিক বরাবর ছিল স্রোতের বেগ, কোণাকুণিক ছিল হচ্ছে নৌকার বেগ, এবং লব্ধি বেগ আর কাজ করছে হচ্ছে এই বরাবর। এইটুকুই তো ঘটনা। তুই দেখ ওখানে ওই যে নদীর পানিটা নিয়ে একে, হ্যাঁ পানিটা নিয়ে একে আমরা যা আনছিলাম, তো পিথাগোরাস ছাড়া এখন আর তোমরা অচল না, এখন তোমরা সামান্তরিক সূত্র ছাড়া অচল, জীবনে মরণে খালি সামান্তরিক সূত্র। তো ছবিটা এটাই, ঠিক আছে। আচ্ছা এবার সব আমার কথা শোন, সেটা হচ্ছে তোমাদেরকে এরকম একটি কথা বলা হয়েছিল যে ভেক্টরকে আমরা কি করতে পারি, ভেক্টরকে আমরা মান এবং দিকে একই রেখে সমান্তরালে সরাতে পারি। ভেক্টরকে আমরা কি করতে পারি, ভেক্টরকে আমরা মান এবং দিকে একই রেখে সমান্তরালে সরাতে পারি। তাহলে এই যে ভি ভেক্টরটি আছে, কোন ভি ভেক্টরটি, এই যে ভাইয়া স্রোত, না না এটা না, আমি এটা দিয়ে লিখতে চাই নাই। এই যে ভি ভেক্টরটি, এই যে আনুভূমিক বরাবর যে ভি ভেক্টরটি আছে, যেই স্রোতের বেগটি আছে, স্রোতের বেগ কি নদীর শুধু এক পাশেই না, স্রোতের বেগ নদীর মাঝখানেও আছে, ডানে আছে, বামে আছে, ওই প্রান্তেও আছে। তাহলে এই স্রোতের বেগটাকে আমি টেনে নিয়ে বসাইলাম হচ্ছে এরকম একটি জায়গায়, স্রোতের বেগটাকে আমি টেনে নিয়ে এরকম একটি জায়গায় বসালাম, নদীর তো ওই পাশেও একটা পাড় আছে, আর এইটুকু জিনিসকে আমি একটু সুন্দরভাবে দিলাম অ্যাড করে। খুব ভালো কথা, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পাশে এটা কি ছিল, এই পাশে এটা ছিল ভি, তাহলে এই পাশে এটা যদি ভি হয়, ঠিক এই পাশে এই বাহুটাও কি হবে, এই বাহুটাও ভি বুঝাবে। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হইলে এখানকার এই অ্যাঙ্গেলটাও কত, এই অ্যাঙ্গেলটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে তো একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য খালি চোখে দেখা যাচ্ছে। তাহলে এই জায়গায় ইউ স্কোয়ার সমান কি লেখা যাবে, ইউ স্কোয়ার সমান লেখা যাবে আর স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, বা এখান থেকে আর স্কোয়ার সমান কি, আর স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, বা এখান থেকে ওই আর ইকুয়ালস টু কি পাবি তুই, ওই জাতীয় সূত্র আর ইকুয়ালস টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটাই তুই পেয়ে যাবি। বুঝতে পারছিস না পারিস নাই? জি ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। সো পিথাগোরাস দিয়ে অ্যাপ্লাই করলেও হবে, আর নর্মালি আমরা যদি সামান্তরিক সূত্র ব্যবহার করে আসি, আলফার মানটা বসাই, যোগ বিয়োগ গুণ ভাগের খেলা খেলি, সেটাও হবে, সেটাও হবে। আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা সময়টা বের করতে চাই। তো সময়টা আমরা দেখি এই পৃষ্ঠাতেই বাইর করা যায় কিনা। সবুজ নবুজ কোথায়? আমরা এবার সময়টা বের করতে চাই। তো সময় বের করতে চাই, সরি সরি আই এম সরি। তো এই যে সময়টা বের করতে চান, তো সময়টা বের করার জন্য এখানে আসলে সবগুলাই কিন্তু সমবেগ। দিন শেষে এখানে এখনো আমরা ত্বরণের কোনো কথাবার্তা বলি নাই, বা নদী নৌকায় আপাতত আমার ত্বরণের দরকার নাই। সামনে আসবে হয়তো 2-1 ক্লাস পরে আমরা অঙ্ক করতে গেলে 2-1টি ম্যাথ হয়তো আমি তোমাদেরকে ত্বরণ নিয়ে দেখাবো। তো ইউ এখানে সমবেগ, আরও এখানে সমবেগ, ভিও এখানে সমবেগ। তো এই যে নদীটা পার হইছি, সবাই একটু আমার কথাটি শুনি, এই নদীটা যে আমি পার হইছি, এই নদীতে আমার অতিক্রান্ত দূরত্ব বা সরণটা কত, কেউ কইতে পারো? অতিক্রান্ত দূরত্ব
বা সরণ? এ বি। ভেরি গুড। ভাইয়া। এই যে অতিক্রান্ত দূরত্ব বা সরণ এ বি, এইটাকে কি আমরা ডি বা নদীর প্রস্থ বলতে পারি কি না? জি ভাইয়া পারি। জি ভাইয়া। আপনারা আমাকে একটু দয়া করে বলেন, প্রস্থ বরাবর বা এবি বরাবর, প্রস্থ বরাবর বা এবি বরাবর বেগের মানটি কত? প্রস্থ বরাবর বা এবি বরাবর বা সরণ বরাবর কোন বেগটা কাজ করছে? প্রস্থ বরাবর বা সরণ হ্যাঁ, লব্ধি বেগ। লব্ধি বেগ। লব্ধি বেগ আর কাজ করতেছে প্রস্থ বরাবর বা সরণ বরাবর। এটা কি সবাই বোঝো নাকি বোঝো না? বোঝো? জি ভাইয়া বুঝি। সমবেগে চললে তোমার সাধারণ সূত্র হচ্ছে S ইকুয়ালস টু ভিটি। এই সূত্রে বসাও, বসাইলে আসবে ডি সমান সমান আর টি, বা এখান থেকে তুমি লিখতে পারবা টি সমান হচ্ছে ডি বাই আর। পরের পৃষ্ঠায় আমি যাব, লাস্ট লাইন পর্যন্ত বুঝছেন কিনা সবাই বলেন। S ইকুয়ালস টু ভিটি থেকে আমি লিখছি ডি সমান আর টি। কেন? কারণ ওই যে এরকম একটি বাংলা কথার অবতারণা করেছিলাম। কি বাংলা, কোথায় রে বাংলা কথা? সরণ বরাবর বেগ বা বেগের উপাংশ। নৌকা চালাইছস তুই কোনাকুনি, নৌকা চালাইছস তুই মনে কর এরশাদের বাড়ির দিকে, কিন্তু তুই পৌঁছাইতে চাস শেখ হাসিনার বাড়িতে। তো শেখ হাসিনার বাড়ির দিকে আসলে বেগের মান কত? শেখ হাসিনার বাড়ির দিকে বেগের মানটি হচ্ছে আর। তাহলে ডি সমান আর টি, এটাই হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। সো টি সমান ডি বাই আর, টি সমান ডি বাই আর, এটাকেই তোরা রাখতে পারিস। টি সমান ডি বাই আর, এটাকেই তোরা রাখতে পারিস। অথবা এখান থেকে আরো একটু ছোট করে দিচ্ছি তোকে, আরো একটি শর্টকাট ফর্মুলার অবতারণা করে দিচ্ছি। সেটা হচ্ছে, সরি এক সেকেন্ড ভাইয়া, ডি আর এই দুটার মান সেম না? নো 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 নো, ডি হচ্ছে দূরত্ব, যার একক হচ্ছে মিটার। আর হচ্ছে বেগ, আর হচ্ছে লব্ধি বেগ, যার একক হচ্ছে অবশ্যই মিটার পার সেকেন্ড বা অন্য যে কোনো কিছু। কিন্তু ভাইয়া আপনি যে বললেন অতিক্রান্ত দূরত্ব এবি ইজ ইকুয়াল ডি, আর সেই অতিক্রান্ত মানে সরণ বরাবর আর ভেক্টর কাজ করতেছে, তো সেজন্য এটা মিন করতেছে না যে ডি আর মানে ডি এবং আর এর মানটা সেম, যদিও না না, এককগুলো আলাদা। এক সোয়ার ডিম ধরি। এইখানে তো ইয়া আছে, নদীর বেগ আছে, নৌকার বেগ আছে, তাহলে এক হবে কি কইরা? না 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 না, তুমি বুঝুনি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, হুএভার ট্রাইড, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে একটু বলি, আমি বলেছি ডি বরাবর বেগের মান হচ্ছে আর। তাহলে তুমি এখানে আসো না, তুমি এই সূত্রে আসো। এই যে বেসিক সূত্র এস ইকুয়ালস টু ভিটি, আমি বলছি এস এর পরিচয় হচ্ছে সরণ, ভি এর পরিচয় হচ্ছে সরণ বরাবর বেগ। তুমি আমাকে বলো এখানে কি এস এবং ভি এই দুটো সেম? বলো না। সামি। না ভাইয়া। তাহলে ডি সমান আর টি, ডি হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। এস ইকুয়ালস টু ভিটি, তুমি ডি সমান আর টি যদি তোমার কমপ্লিকেটেড লাগে ভাইয়া, তুমি শুধু এস ইকুয়ালস টু ভিটি কে দেখো। এস মানে সরণ, ভি মানে হচ্ছে সরণ বরাবর বেগ, ভি মানে হচ্ছে সরণ বরাবর বেগ। বলো বুঝি কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। শিওর? ঠিক আছে, এই কনফিউশন অনেকেরই হয়ে যায়, অনেকেই ডি সমান আর টি কে পেঁচায় ফেলে। এবং কোথায় পেঁচায় ফেলে এটাও একটু তোদেরকে বলে দিচ্ছি, যেহেতু কথাটা উঠলোই, কেউ একজন অলরেডি পেঁচায় ফেলছে। খেয়াল কর, পিথাগোরাস তো আমরা মারছি, পিথাগোরাস মারছি না এই জায়গায়? হারাম, আল্লাহর ওয়াস্তে কেউ এটা লিখিস না, ইউ স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। একদম গজব, একদম গজব নাজিল হবে উপরে। কেন? আরে ভাই, রাশি তিনটাই তো আলাদা, আপনি কেমনে এদেরকে যোগ বিয়োগ করতেছেন? ইউ হচ্ছে বেগ, ভি হচ্ছে বেগ, ডি হচ্ছে দূরত্ব, ডি হচ্ছে ভিন্ন রাশি, হবে না? ডি হচ্ছে ভিন্ন রাশি, হবে না? ও আরেকটা জিনিস, ভেক্টর আমরা পড়ছি, সবাই মনে রাখো, এটা বই পড়লে জানা যায়, একই জাতীয় ভেক্টর যোগ করা যায়। একই জাতীয় ভেক্টর, একই জাতীয় ভেক্টর কি করা যায়? একই জাতীয় ভেক্টর যোগ করা যায়।
ভিন্ন জাতীয় ভেক্টর যোগ করা যায় না, তো তাহলে লিখতেছেন কেন? অন্য কিছু করা যায় তাই। ভিন্ন জাতীয় ভেক্টর, যারা বই পড়ছিস একটু হালকা পাতলা আইডিয়া আছে, ভিন্ন জাতীয় ভেক্টর গুণ করা যায়। ভিন্ন জাতীয় ভেক্টর গুণ করা যায়, মনে রাখো। 10টি গরু আছে, 5টি ছাগল আছে, এদেরকে কখনো যোগ করা যাবে না, ঠিক আছে? এরা কখনো যোগ হবে না। যেমন বলের সাথে বল যোগ হবে, ত্বরণের সাথে ত্বরণ যোগ হবে। সো এখানে ইউটা কি? ইউটা হচ্ছে বেগ বাপু, ইউটা হচ্ছে বেগ। ভিটা কি? বেগ। ডি স্কোয়ার লিখলে হবে না। সামিহা, তুমি নিশ্চয়ই তোমার যা কোয়েশ্চেন করছো বা যা করো নাই তার সেরকম আরেকটা টপিক তোমাকে দেখাই দিলাম, বা একটা সিকোয়েন্স তোমাকে দেখাই দিলাম, নিশ্চয়ই বুঝতে পারতেছো। ঠিক আছে, ডি এবং আর একই জিনিস না, সম্পূর্ণ ভিন্ন জিনিস। একটা দূরত্ব আর একটা দূরত্ব বরাবর বেগ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ওই যে টিটা পাইছিলাম, এই টি সমান কি ছিল? টি সমান ছিল হচ্ছে ডি বাই আর, অথবা এইটাকে আমি লিখবো ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তো এই শর্টকাট সূত্র আবারও বলতে হচ্ছে, আপাতত অনলি এমসিকিউ, আপাতত এটা অনলি এমসিকিউতেই তুমি ব্যবহার করবা, রিটেনে এইসব ব্যবহার হবে না, জেনে রাখো খালি, জেনে রাখো খালি। বারবার বলতেছি ভাই, এইসব শর্টকাট সূত্র দিয়ে ভুলেও কোনো সৃজনশীল সলভ করে দিস না। এবং আরেকটি কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে একদম সিনসিয়ারলি স্পিকিং, আমি এখনো আপনাদের সবার নামগুলোর সাথে পরিচিত হতে পারি নাই, নামগুলো মুখস্থ হয় নাই। 2-4 জন যারা একটু আমাকে নক দেয়, যাদের সাথে কারণ নক দিতে হবে না, দেখা গেল ক্লাসটি শেষ করে সবাই দে বাইরে নক দে, সবাই আজকে নক দে বাইরে, নাম মুখস্থ করাই ছাড়বো, ওরকম না ব্যাপারটা। এটা হয়ে যাবে ইনশাল্লাহ। কথা হচ্ছে ভাই, আমি এই 1.5 ঘন্টার ক্লাসটির পরে যখন আমি তোকে ছেড়ে দেই, এরপরে তুই আসলে কোথায় থাকিস, কি করিস, খাইস না ঘুমাইস না ক্রিকেট খেলিস না পড়ালেখা করিস বা কি করিস, আমি আসলে জানি না। তুই আমার সাথে আসলে ফিজিক্যাল কন্ট্যাক্টে নাই, অনেক দূরে আসিস, বিভিন্ন জায়গায় আসিস, ছড়ায় ছিটায়। আমি তোকে একটা জিনিস বলবো যে আসলে দায়িত্ব নিয়ে তোকে কিন্তু নিজ দায়িত্বে জিনিসগুলো পড়তে হবে। আমি তোকে সপ্তাহে 3 ঘন্টা পড়ায় দিচ্ছি, 3 ঘন্টায় তোকে আমি অনেকটুকু ইনফরমেশন ডেলিভারি করছি, কিন্তু এই ডেলিভারিগুলোর উপরে তোমাকে আসলে প্রচুর প্রচুর পরিমাণে চর্চা করতে হবে। এবং তুমি আদতে এই চর্চাগুলো করছো কি করছো না, এইটা আসলে কখন দেখা যাবে? যখন হচ্ছে আসলে মোটামুটি একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা হয়তো একদিন একটা এমসিকিউ সলভ করলাম বা 2টা সৃজনশীল, বইয়ের সব অঙ্কটি করা শেষ, তখন আসলে আমরা 2-4টা অঙ্ক একটু করতে দিলাম, বললাম যে আসো দেখো করি। তো ওই দিন আসলে আমি জানি কিছু ছেলে মেয়ে এখানে আমাকে অঙ্কগুলো করে দিবে, বা 4টা দিলে 3টা, 3.5টা, 2-2.5টা করে দিবে। কে কে করে দিবে এটাও আমি মোটামুটি বুঝি, অন্তত আজকের দিনে বুঝি, হয়তো আরো বেশিও করে দিতে পারে। তো যারা করে দিবে না তারা আসলে কি চিন্তা করবে, স্যার তো করাই দিবে। তো এটা তো আসলে আমি করিয়েই দিব, একটা অঙ্ক দিলে সেটা তো আমি তোকে করিয়েই দিব। তো তুই নিজে করতেছিস কিনা সেটা আসলে ইম্পর্টেন্ট ভাই, তুই নিজে করাটা ইম্পর্টেন্ট। আমার কথা হচ্ছে ভাই, নিজে প্র্যাকটিস করেন, নিজে প্র্যাকটিস করেন। আমার কাছে পড়ে গিয়ে চলে গিয়ে নিজে বাসায় গিয়ে খুব ভালোভাবে জিনিসগুলো প্র্যাকটিস করেন, না হলে আসলে আপনি বেনিফিশিয়ারি হবেন না, না হলে আসলে আপনি বেনিফিশিয়ারি হবেন না। আমি আন্তরিকভাবে দুঃখিত, বাট ঘটনাটি আসলে এটি, আপনি আসলে বেনিফিশিয়ারি হবেন না। নিজে পড়েন, নিজে পড়েন, নিজে পড়েন, দয়া করে, দয়া করে নিজে পড়েন। ঠিক আছে, তাহলে বেশ চমৎকার একটা কেস আমরা দেখলাম। আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে আসলে কেস নাম্বার 2। বেশ কথাবার্তা হয়েছে, অনেক বাংলা কথা, অনেক ইংলিশ কথা। মেইন কাজের কথা এইটা যে একটা স্রোতযুক্ত নদী, এই স্রোতযুক্ত নদীটাকে আমি কি করতে চাচ্ছি? স্রোতযুক্ত নদীটাকে আমি সর্বনিম্ন দূরত্বে অতিক্রম করতে চাচ্ছি, সর্বনিম্ন দূরত্বে অতিক্রম করতে চাচ্ছি, বা আমি সরাসরি অপর পাড়ের বিন্দুতে পৌঁছায় দিতে চাচ্ছি বা পৌঁছে যেতে চাচ্ছি। সো এই কেসে আমি কত কোণে রওনা দিব, আমার লব্ধি ব্যক্তি কত হবে এবং আমার কত সময় লাগবে। আচ্ছা, এখান থেকে আরেকটি কথা, এই যে টি এর মান, এই যে টি এর মান, এই টি এর নামটি লিখে রাখো। এই টি এর নামটা কি? নাম ইম্পর্টেন্ট। স্রোতযুক্ত নদী, স্রোতযুক্ত নদী, সর্বনিম্ন দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব পার হতে সময়। স্রোতযুক্ত নদী, সর্বনিম্ন দূরত্ব পার হতে সময়। স্রোতযুক্ত নদী, সর্বনিম্ন দূরত্ব পার হতে সময়। ঠিক আছে, এটা জাস্ট পরিচয়টা জেনে রাখো। এই বাংলা কথা তোমার পরীক্ষার খাতায় কোনোদিন হয়তো লিখতে টিকতে হবে না।
সরি, এক সেকেন্ড। সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত, ফেরত আসছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা লিখছি সবই এমসিকিউ। এরকম সরাসরি D/R লিখতে পারবা না, সরাসরি D/R লিখতে পারবা না। স্যাররা এটাকে ভালো চোখে দেখবে না, বলবে কেন লিখলো, কি হইলো না হইলো। ঠিক আছে, স্যাররা ভালো চোখে দেখবে না, বা লিখতে পারবা না সহজ বাংলা কথায়, লিখিও না, লিখিও না। কিন্তু যদি দেখো এগুলো টুকিটাকি জিনিস এমসিকিউতে চলে আসছে, তখন মাইরে দাও বিসমিল্লাহ বলে। তাহলে আসো কেস নাম্বার 3। কেস নাম্বার 3টা কি? কেস নাম্বার 3টাতেও আমি বলবো যে আমি স্রোতযুক্ত নদীটা পার হইতে চাই, স্রোতযুক্ত নদীটা আমি পার হইতে চাই। কিভাবে পার হইতে চাই, এবারের কেসটা আরেকটু ইন্টারেস্টিং এবং এখনই তৈরি হবে কিছু কনফিউশন, এবং যেই কনফিউশন গুলো থেকে আমরা খ নাম্বারের কিছু প্রশ্ন পাবো। খ নাম্বারে কি থাকে? খ নাম্বারে থাকে হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, এই অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমার একটু কথা আছে ভাই। অনুধাবনমূলক প্রশ্নের জন্য তুমি কি করবা? অনুধাবনমূলক প্রশ্নের জন্য কথাটি শোনো, তোমার বইতে নানান রকম কথাবার্তা বলা আছে প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায়, বা রেগুলার থাকে, এসো দেখি, বা নিজে করো, একটু ভাবো তো কি হয়, এরকম কিছু হেডলাইন দেওয়া কথাবার্তা থাকে না? দেখেই মনে হয় কি সব ফালতু কথা, এসো করি, ভেবে দেখি কি হয়, তাহলে বলো দেখি কি হবে। এগুলো আছে না বইতে? আছে। এই ধরনের ইনফরমেশন বা কথাবার্তা, এই ধরনের বাংলা কথাগুলা পড়বা হচ্ছে খুব ভালো করে, এই ধরনের বাংলা কথাগুলা পড়বা হচ্ছে খুব ভালো করে। এই ধরনের বাংলা কথার জিনিসপত্র থেকে অনুধাবনমূলক প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে, এই ধরনের বাংলা কথার জিনিস থেকে অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় আসবে। তো যাই হোক, আমরা এখন একটা হালকা কনফিউশন নিয়ে নিব, সেটা হচ্ছে স্রোতযুক্ত নদী কিভাবে পার হইতে চাই। পার হইতে চাই হচ্ছে সর্বনিম্ন সময়ে। কিভাবে পার হইতে চাই? পার হইতে চাই হচ্ছে সর্বনিম্ন সময়ে। স্রোতযুক্ত নদী আমি পার হইতে চাই হচ্ছে সর্বনিম্ন সময়ে। সর্বনিম্ন সময়ে আমি এই স্রোতযুক্ত নদীটা পার হব। তার মানে এতক্ষণ ধরে আমি কেমনে পার হইছিলাম? সর্বনিম্ন দূরত্বে। তো সর্বনিম্ন দূরত্বে নদীটা পার হইতে যেই সময়টা লাগছে, এই সময়টা আসলে সর্বনিম্ন সময় না। কেন? কারণ এখানে আমি আসলে রওনা দিছিলাম কোন দিকে? আমি রওনা দিছিলাম, দেখো আমরা শুরুতেই বলছি, আমরা রওনা দিছিলাম স্রোতের প্রতিকূলে। আমরা স্রোতের প্রতিকূলে রওনা দিছি, বা স্রোতের বিপরীতে রওনা দিছি। স্রোতের প্রতিকূলে রওনা দিছি বা স্রোতের বিপরীতে রওনা দিছি। তো যেহেতু স্রোতের প্রতিকূলে বা স্রোতের বিপরীতে রওনা দিছি, তো এই জন্য আমার এখানে আমার এখানে সময়টা লাগছে অনেক বেশি। আমি দূরত্ব অতিক্রম করছি সর্বনিম্ন, এটা ঠিক আছে, ঘটনা সত্য, সর্বনিম্ন দূরত্বটাই অতিক্রম করছি, কিন্তু সময় লাগছে বেশি, সময় লাগছে বেশি, একদম গ্যারান্টেড সত্য কথা, টাইপ 1। তাহলে আমরা স্রোতযুক্ত নদী সর্বনিম্ন সময়ে পার হইতে চাই, এটা আমরা পার হব। তো তার আগে আমি একটা ছোট্ট সম্পূর্ণ অফ টপিক একটি কথা তোদের সাথে একটু শেয়ার করতে চাই। এইটা একটু সবাই দেখ, খাতার একটু সাইডে মাইডে বা এক পৃষ্ঠা পরে বা লাস্ট পৃষ্ঠায় কোনো একটি জায়গায় জায়গা জমি করে লেখ। তোরা কি আসিস সবাই আমার সাথে? কোনো রেসপন্স নাই দেখা যাচ্ছে। ধন্যবাদ, 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 অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তোকে বললো এই যে একটা কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে, এই হচ্ছে এক্স এক্সিস, এই হচ্ছে এক্স প্রাইম এক্সিস, এই হচ্ছে ওয়াই এক্সিস, এই হচ্ছে ওয়াই প্রাইম এক্সিস। তো তোকে বললো তুই একটা ভেক্টর অ্যাপ্লাই করছস, ধর সেটা 5 নিউটনের একটা ফোর্স, 5 নিউটনের একটা ফোর্স তুই কোন দিকে অ্যাপ্লাই করছস? 5 নিউটনের একটা ফোর্স তুই অ্যাপ্লাই করছস এক্স এক্সিস বরাবর, দেখাই যাচ্ছে, লিখেও দিলাম এক্স এক্সিস বরাবর। এক্স এক্সিস বরাবর কাকে অ্যাপ্লাই করেছি? এক্স এক্সিস বরাবর অ্যাপ্লাই করেছি 5 নিউটনের একটি ফোর্স। তোমাকে জিজ্ঞেস করা হলো ওয়াই এক্সিস বরাবর, ওয়াই এক্সিস বরাবর
5 নিউটনের উপাংশ কত বা উপাংশের মান কত? কোয়েশ্চেন বুঝতে পারছেন? উপাংশ আপনি ভাগ করতে জানেন, গতদিন আপনাকে এই উপাংশ নিয়ে বিস্তর আলাপ আলোচনা দেয়া হয়েছে, এটা সবাই আমরা জানি। সো ওয়াই এক্সিস বরাবর 5 নিউটনের উপাংশ কত বা উপাংশের মান কত? অ্যান্সারটি চাচ্ছি আপনাদের কাছ থেকে, আপনারা আমাকে অ্যান্সারটি দিবেন। তামিম, আদিবা, শাফকাত, ফাহিম। ও অনেকগুলো অ্যান্সার চলে আসছে, আমি খেয়াল করি নাই অনেকগুলো। আরে ধ্বংস, জুবাইর রহমান হয়নি ভাইয়া, আই এম সরি। জুবাইর রহমান, ইউ মিসড ইট, আই এম সরি স্যার। ফাহিমা রহমান নাই। ফিজিক্যালি বলো, হ্যাঁ ঠিক আছে, গুড। ম্যাথমেটিক্যালি বলো 0 0 0 0। কত এই উপাংশের মানটি? কত এই উপাংশের মানটি? হচ্ছে 0, 0। কেমনে বুঝলাম আমরা এটা, বাইর করলাম কেমনে? সবাই একটু এটা শুনো। থ্যাংক ইউ, আমি অ্যান্সার পেয়ে গেছি, সবাই একটু শুনে নাও। সেটা হচ্ছে এই যে এক্স এক্সিস আছে, এই যে ওয়াই এক্সিস আছে, এদের দুজনের মধ্যবর্তী কোণের মান কত? মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা যে কোনো ভেক্টরের, থ্যাংক ইউ, সবার অ্যান্সার পেয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু আমাকে ফলো করি যারা বুঝি নাই। যে কোনো ভেক্টরের উপাংশ সমান কি? যে কোনো ভেক্টরের উপাংশ সমান হচ্ছে আদি ভেক্টরের মান, আদি ভেক্টরের মান ইনটু মধ্যবর্তী কোণের কোসাইন কস থিটা। কোসাইন মানে কস থিটা, মধ্যবর্তী কোণের কস ফাংশন, মধ্যবর্তী কোণের কোসাইন বা কস। তো আদি ভেক্টরের মান কত? আমি লিখলাম আদি ভেক্টরের মান হচ্ছে 5 ইনটু মধ্যবর্তী কোণ। কার কার সাথে মধ্যবর্তী কোণ? কার উপাংশ বাইর করতেছিস ভাই? এই 5 নিউটনের উপাংশ বাইর করতেছিস, কার সাথে বাইর করতেছিস ভাই? তোকে তো বলেই দিছি আমি ওয়াই এক্সিসের সাথে। তাইলে এই 5 নিউটন ওয়াই এক্সিসের সাথে কতটুকু কোণ তৈরি করছে? 5 নিউটন ওয়াই এক্সিসের সাথে তৈরি করছে 90 ডিগ্রি। তাহলে 5 cos 90, cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু হচ্ছে 0। আলটিমেটলি কত পাইছি? 0। তো এত সব কথা কেন? এত সব কথা এই কারণে, বেদ বাক্যের মতো একটি বাণী রয়েছে, বেদ বাক্যের মতো একটি বাণী রয়েছে, আমার ভেক্টরের যে কোনো জায়গায় লাগবে, সামনে গেলেও লাগবে আসলে। সেটা হচ্ছে 90 ডিগ্রিতে, 90 ডিগ্রিতে যে কোনো ভেক্টরের উপাংশ 0। 90 ডিগ্রিতে যে কোনো ভেক্টরের উপাংশের মান 0, উপাংশের মান 0, 0, 0। এটা বেদ বাক্যের মতো একটি বাণী, এটিকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করে হজম করে নিয়ে নিতে হবে। বলেন বুঝছেন কিনা? কারো কনফিউশন থাকলে এখনই বলেন। এইটা একদম মনে করেন মানে একদম মানে অনেকবার ব্যবহার হবে, এতবার ব্যবহার হবে এবং সবচেয়ে বেশি ব্যবহার হবে কোথায়? প্রথম 3টা চ্যাপ্টার ভেক্টর গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যায়, ভেক্টর গতিবিদ্যায় ব্যবহার হবে কোটি কোটি বার। তাহলে সবাই বুঝতে পেরেছিস 90 ডিগ্রিতে যে কোনো ভেক্টরের উপাংশের মান কত? 90 ডিগ্রিতে যে কোনো ভেক্টরের উপাংশের মানটি হচ্ছে 0। এইটা আমরা বুঝে নিলাম সবাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখি আমরা একটু স্পিড আপ করার চেষ্টা করি, সময়টি যেহেতু 10টা পার হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা এই নদীটা কিভাবে পার হতে চাই? এবার আমরা এই নদীটা পার হতে চাই হচ্ছে সর্বনিম্ন সময়। তাহলে সবার একটু কনসেন্ট্রেশন চাইছি আমি। সর্বনিম্ন সময়, তাহলে এই হচ্ছে নদী, এই হচ্ছে মনে করি নদীর 2 পাড় বা নদীর প্রস্থ, এটাকে আমরা বলছি এটা কি? এটা হচ্ছে নদীর প্রস্থ ডি। স্রোত কোন দিকে যাচ্ছে? স্রোত আগের বার যেদিকে ধরছিলাম, ইলিউশন ক্রিয়েট না করি, স্রোতটাকে আমি সেদিকেই পাঠাই। তাহলে এই বরাবর হচ্ছে স্রোতের বেগ। স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে ভি। আচ্ছা, এখন কথা হচ্ছে নৌকা এখন কোন দিকে চালাইতে হবে এটা আমি এখনো জানি না, কিন্তু আগের বার, সবাই আমার কথা শোনো, আগের বার আমি কি দেখছি? আমি যখন টানটা দিও না, যেই টানটা আমি দিচ্ছি এটা দিও না। আগের বার আমি যখন দেখছি, আমি যখন স্রোতের প্রতিকূলে নৌকা চালাইছিলাম আমার সময় লাগছিল বেশি। স্রোতের প্রতিকূলে নৌকা চালাইছিলাম, সময় লাগছিল বেশি। এইবার আমি কি করলাম? মনে করলাম খুব ইঞ্জিনিয়ারিং বুদ্ধি অ্যাপ্লাই করে আমি এবার চিন্তা করলাম আমি নৌকাটা চালাচ্ছি এবার স্রোতের অনুকূলে। নৌকাটা চালাচ্ছি কিভাবে? নৌকাটা চালাচ্ছি স্রোতের অনুকূলে। স্রোত যেদিকে যাচ্ছে ওই দিক বরাবর আমি নৌকাটা চালাচ্ছি। নৌকার বেগটি কত? নৌকার বেগটি হচ্ছে ইউ।
কত কোণে? আলফা কোণে নৌকাটা চালাচ্ছি, দেখেই বোঝা যাচ্ছে আলফার মান 90 ডিগ্রি, এটি এখানে লেখার প্রয়োজন নেই। আচ্ছা, তো এই যে নৌকাটা চালাচ্ছেন ইউ বেগে আলফা কোণে, এই নৌকার বেগকে দুইটি উপাংশে ভাগ করা যায়। তো এই যে নৌকার বেগ, এই নৌকার বেগের আনুভূমিক উপাংশ, নৌকার বেগের আনুভূমিক উপাংশটা কত আসবে? নৌকার বেগের আনুভূমিক উপাংশটা আসবে ইউ কজ আলফা। এই যে নৌকার বেগ, তার আনুভূমিক উপাংশটা আসবে এই বরাবর। উপাংশটির মান কি হবে? উপাংশটির মান হবে হচ্ছে ইউ কজ আলফা। এবং এই যে নৌকার বেগ, এই নৌকার বেগের উলম্ব উপাংশ, এই নৌকার বেগের উলম্ব উপাংশটি হচ্ছে এটি, নৌকার বেগের উলম্ব উপাংশটি হচ্ছে এটি। সেটি কত? সেটি হবে হচ্ছে ইউ সাইন আলফা। তাহলে নৌকার বেগকে আমি দুটা উপাংশে ভাগ করে দিয়েছি। কারো বুঝতে অসুবিধা আছে? গুড। ইউ কজ আলফা, ইউ সাইন আলফা, নৌকার বেগকে আমি দুটো উপাংশে ভাগ করেছি। এবং আবারও বলছি, উপাংশে ভাগ করার নিয়ম হচ্ছে অ্যাঙ্গেল যার সাথে তার সাথে কি হবে? অ্যাঙ্গেল যার সাথে তার সাথে হবে কজ উপাংশ। অ্যাঙ্গেল যার সাথে তার সাথে হবে হচ্ছে কজ উপাংশ। তাহলে আমি আর এই সাইডের কথাটা বাদ দেই, তোরা এখন আসলে উপাংশে ভাগের ব্যাপারে তোরা আসলে যথেষ্ট পারদর্শী হয়েছিস। তাহলে নৌকার বেগের আনুভূমিক উপাংশ ইউ কজ আলফা, উলম্ব উপাংশ হচ্ছে ইউ সাইন আলফা। তো এই মুহূর্তে আমরা ওয়াই এক্সিস নিয়ে কাজ করব। কাকে নিয়ে কাজ করব? আমরা কাজ করব হচ্ছে ওয়াই এক্সিস নিয়ে। তো সবাই খেয়াল করো, এই যে নৌকাটা ইউ বেগে চালাইছি, স্রোতের বেগ আছে, নৌকাটা তো আমি সামহাও, সবাই তাকায় দেখো, টানটি দিও না, আমি তো সামহাও মনে করো এই দুজনে ধাক্কা ধাক্কিতে এরকম একটা বিন্দুতে গিয়ে পৌঁছাবো, আমি তো সামহাও একটা জায়গায় গিয়ে পৌঁছাবো, নদীর অপর পাড়ে গিয়ে পৌঁছাবো, সময়টা যাই লাগুক। আমি ধরে নিলাম যে এই নৌকাটা নদী পার হতে, নৌকাটা নদী পার হতে সময় কত লেগেছে? সময় লেগেছে হচ্ছে টি। নৌকাটা নদী পার হতে কি হচ্ছে? নৌকাটা নদী পার হতে সময় লেগেছে হচ্ছে টি পরিমাণ, এটা আমরা ধরে নিলাম। ওই টানটি তোমার দেওয়ার প্রয়োজন নেই। তো যদি তার টি পরিমাণ সময় লাগে, তাহলে দেখো তুমি তো জানো এস ইকুয়ালস টু হচ্ছে ভিটি, জানা আছে না তোমার? এস ইকুয়ালস টু ভিটি। তাহলে এস ইকুয়ালস টু ভিটি যদি হয়, তাহলে এখান থেকে বলছি তো ওয়াই এক্সিস নিয়ে কাজ করতেছি। সবাই একটু মনোযোগ দিয়ে স্ক্রিনে দেখবো, সবাই মনোযোগ নিয়ে শুধু ফুল কনসেন্ট্রেশন স্ক্রিনে রাখো। এস মানে কি? অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ডি সমান সমান ভি মানে কি? আজকেই বলছি, এই লাইনটার জন্যই বেশির জন্য বলছিলাম, ভি মানে হচ্ছে সরণ। হ্যাঁ হ্যাঁ, সরণ বরাবর বেগ। সরণ বরাবর বেগ। তাহলে সরণটি যদি ডি হয়, বেগের মানটি কত? ডি। সরণটি যদি ডি হয়, ডি হচ্ছে সরণ, আর ভিটি। সরণ বরাবর বেগের মান কত? সরণ বরাবর ফাহিমুর রহমান, ইউ সাইন আলফা। এই যে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার দিয়েছেন, বুঝে যারা অ্যান্সার দিয়েছেন ধন্যবাদ। ডি মানে কি? সবাই বুঝি, সবাই বুঝি, অনেকেই বুঝেন নাই, দয়া করে বুঝেন, অনেকেই বুঝেন নাই, দয়া করে বুঝেন। সেটা হচ্ছে নৌকাটা তো পার হচ্ছিল সরাসরি এ থেকে বি বিন্দুতে, মানে নৌকাটা সরাসরি এ থেকে বি বিন্দুতে পার হচ্ছিল না, কিন্তু প্রস্থটা কি? প্রস্থটা হচ্ছে এবি, প্রস্থটা হচ্ছে এবি। এই এবি দূরত্বটাও পার যদি হয়, তাহলে এবি দূরত্বের মান কত? এবি দূরত্বের মান ডি। এবং এই ডি বরাবর বেগের মান কত? ডি বরাবর বেগের মান ইউ সাইন আলফা। কেন? কারণ যে ইউ ভেলোসিটিটা ছিল, এই ইউ ভেলোসিটিটাকে তো তুই দুইটা উপাংশে ভাগ করে দিছিস, ইউ ভেলোসিটিটাকে তুই দুইটা উপাংশে ভাগ করে দিছিস। একটি হচ্ছে আনুভূমিক উপাংশ ইউ কজ আলফা, আর একটি হচ্ছে উলম্ব উপাংশ। তো উলম্ব উপাংশটা তো লম্বালম্বি বরাবরই কাজ করতেছে, উলম্ব উপাংশটা তো লম্বালম্বি বরাবরই কাজ করতেছে, ওয়াই এক্সিস বরাবর কাজ করতেছে। সো ওয়াই এক্সিস বরাবর বেগের মান কত? ইউ সাইন আলফা ইনটু টি। বা এইখান থেকে আমরা কি লিখবো? এইখান থেকে আমরা লিখবো টি সমান সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা। এটাকে সর্বনিম্ন সময় মনে করে ভুল করো না, কারণ এখানে আলফাটি একটি চলক, কত কোণে রওনা দিছি এটি আসলে আমরা জানি না। তাহলে এই যে সমীকরণটা লিখছি, এই সমীকরণটা বেশ মাহাত্ম্যপূর্ণ একটা সমীকরণ। এই সমীকরণে যে টি রয়েছে, এই সমীকরণটাকে তুমি বলবা এইটা হচ্ছে নদী পারাপারে সময়ের সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন অফ টাইম। পৃথিবীর যে কোনো নদী পার হব,
যে কোনো কন্ডিশনে পার হব কত সময় লাগবে, এটাই সূত্র। মারা যাও। পৃথিবীর যে কোনো নদী পার হব যে কোনো সময়ে পার হব, এটা হচ্ছে নদী পারাপারে, এটা হচ্ছে নদী পারাপারে সময়ের সাধারণ সমীকরণ, এটা হচ্ছে নদী পারাপারে সময়ের সাধারণ সমীকরণ। এটি হচ্ছে নদী পারাপারে, এটি হচ্ছে নদী পারাপারে সময়ের সাধারণ সমীকরণ। এইটুক পর্যন্ত বুঝছেন কিনা? টি সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ সাইন আলফা, এটা হচ্ছে নদী পারাপারে সময়ের সাধারণ সমীকরণ। ঠিক আছে, তো আমরা এই সমীকরণটার উপরে একটু কাজ করব, একটু কাজ করলেই আমাদের সর্বনিম্ন সময়টি কত, সর্বনিম্ন সময়টি কত সেটি বের হবে, সর্বনিম্ন সময়টি কত সেটি বের হবে। ঠিক আছে ভাইয়া, এখানে সমবেগের সূত্র কেন প্রয়োগ করলাম এখানে? কারণ আমরা যা দেখছি চোখের সামনে, সেটা ইউ হোক, ভি হোক, আর হোক, ইউ কজ আলফা হোক, ইউ সাইন আলফা হোক, সবগুলাই আসলে সমবেগ। কারণ এখানে কোনো এক্সিলারেশন নাই, এখানে আমরা কোনো এক্সিলারেশন কাউন্ট করছি না। উইদাউট এক্সিলারেশন আমরা পুরো জিনিসটা দেখছি। শুরুতেই আমরা ডিক্লেয়ার দিয়েছি আমরা নদী নৌকার কেসে যতগুলো ভেলোসিটি দেখব সবগুলো ভেলোসিটি সমবেগ হবে, সবগুলো ভেলোসিটি আসলে, কারণ ভেলোসিটি এখানে তোমাকে একবারও বলে নাই, বলতে পারে। কখন বলতে পারে জানো? সাপোজ তুমি বুয়েট অ্যাডমিশন টেস্ট দিতে গেছো, অবশ্যই সেখানে বলতেই পারে, তোমাকে বলবে একটি নৌকা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হচ্ছে, তখন তোমাকে হয়তো বলতে পারে। এখানে তো আমরা আসলে একদম বেসিক লেয়ারের জিনিসগুলো দেখছি, এখানে ওসব ক্যাচাল নেই একেবারেই, সবগুলোই সমবেগ। এখানে তোমাকে যখন বলবে, এটা শুনো ভাইয়া, তোমাকে আদিবেগ শেষ বেগ এরকম কোনো কিছু বললো না, তোমাকে খালি বললো যে কোনো একটি গাড়ির বেগ, যে কোনো একটি গাড়ির বেগের মান 5 মিটার পার সেকেন্ড, এবং এরপরে এখানে কোনো ফোর্স দেয়া হয় নাই, কোনো ধাক্কা দেয়া হয় নাই, কোনো ব্রেক চাপা হয় নাই, অন্য অনেক কিছু হয়েছে। তার মানে এই 5 মিটার পার সেকেন্ড এইটা একটা সমবেগ, কারণ কেউ এক্সিলারেট করছে না, তো কেউ এক্সিলারেট করছে না, এটা একটা সমবেগ। বলো বুঝছি না বুঝিন? স্রোতের বেগ ধাক্কা দিবে না? হ্যাঁ, স্রোতের বেগ ধাক্কা দিবে, ওটাও একটা ভেলোসিটি, ওটাও একটা সমবেগ। দুটো সমবেগের রেজাল্টেন্ট যেটা বের হবে ওটাও একটা সমবেগ হবে, ওটাও একটা ভেলোসিটি হবে, ওখানে এক্সিলারেশন থাকবে না, এক্সিলারেশন থাকবে না। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে ওকে, আচ্ছা, তাহলে যেটা বলছিলাম আমরা কি দেখছি, আমরা দেখছি হচ্ছে নদী পারাপারে সময়ের সাধারণ সমীকরণ। তো আমি ধরে নিলাম যে আমরা একটা নদীতে আসি, একটা নদী এবং একটা নৌকা আমার কাছে আছে। এটা কি, এই পৃষ্ঠাটা কি তোমাদের দরকার? আচ্ছা, এই পৃষ্ঠার ইয়ে আছে, পিডিএফ আছে, এটা পায়ে যাবা, পায়ে যাবা, পিডিএফ পেয়ে যাবা, ভিডিওতে থাকবে না, পিডিএফ পেয়ে যাবা, ভিডিওতে খেয়ে দিচ্ছি। ঠিক আছে, ভিডিওতে খেয়ে দিচ্ছি, বারবার এত পৃষ্ঠা লাফাইতে পারবো না। তাহলে আমরা ধরে নিলাম যে কোনো একটি নদীর জন্য এবং যে কোনো একটি নৌকার জন্য ডি এর মানটা থাকবে হচ্ছে সেম, এবং ইউ এর মানটা ধরে নিলাম ইউ এর মানটাও সেম, একটা নদী। তো ডি এর মান এবং ইউ এর মান যদি ধ্রুবক হয়, ধ্রুব হলে, ডি এর মান এবং ইউ এর মান ধ্রুব হলে আমি কি বলতে পারি, আমি কি বলতে পারি যে টি এর মান, সময়ের মানটা আসলে ডিপেন্ড করতেছে আলফার উপরে, সাইন আলফার উপরে। সময়ের মানটা আসলে সাইন আলফার উপরে ডিপেন্ড করছে, সময়ের মানটা আসলে ডিপেন্ড করছে কার উপরে, সময়ের মানটা আসলে ডিপেন্ড করছে সাইন আলফার উপরে। এটা কি বোঝো সবাই? ডি এর মান, নদীর প্রস্থ কনস্ট্যান্ট, একটা নদীর প্রস্থ তো সারা জীবন একটাই থাকবে। এখন তুই কইলি যে ভাই যদি নদী ভাঙন হয়, আরে ভাই এটা তো অঙ্ক, এটি বাদ দে। একটা স্পিড বোট আছে, ওই স্পিড বোটের ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, তো এটার ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড। এখন যদি ভাই একটা দামি স্পিড বোট কিনি তাহলে তো ভাই সেটা ভিন্ন কথা। তো ডি এর মান আর ইউ এর মান আসলে কনস্ট্যান্ট, এখানে আর কোনো কথা নাই। তো ডি এবং ইউ যদি ধ্রুব হয় তাহলে টি এর মান কার উপর ডিপেন্ড করে? টি এর মান ডিপেন্ড করে সাইন আলফার উপরে। তো আমাদের কি দরকার? আমাদের দরকার টি মিনিমাম। তো টি এর মান সর্বনিম্ন কখন হবে? টি এর মান সর্বনিম্ন কখন হবে? টি এর মান সর্বনিম্ন হবে তখনই যখন, টি এর মান সর্বনিম্ন হবে তখনই যখন সাইন আলফার ভ্যালুটা ম্যাক্সিমাম হবে।
কেন? কারণ একজন হচ্ছে উপরে একজন হচ্ছে নিচে, ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতেই পাচ্ছ, টিটা আছে উপরে ডিটা আছে নিচে। তো যেহেতু একজন আছে উপরে একজন আছে নিচে, সো টি এর মানটা তখনই সর্বনিম্ন হবে যখন সাইন আলফার ভ্যালুটা কি হবে, সাইন আলফার ভ্যালুটা হবে হচ্ছে সর্বোচ্চ, সাইন আলফার ভ্যালুটা হবে হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে এমতাবস্থায় আমি কি বলতে পারি যে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালুটা কত? খুব যন্ত্রণা দিচ্ছে মানুষ। সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালুটা কত? সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে +1। তখন আলফার ভ্যালুটা কত? আলফার ভ্যালুটা হচ্ছে 90 ডিগ্রি। সাইন আলফার ম্যাক্সিমাম মান কত? সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে +1। সাইন আলফার ম্যাক্সিমাম মান যদি +1 হয় তখন আলফার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রিতে, বেশ ইম্পর্টেন্ট কথা বলছি, আজকে আমাদের নদী নৌকাটা আজকে আমাদের শেষ হবে না, আমরা নেক্সট ক্লাসেও কন্টিনিউ করব, বাট মোটামুটি একটা জায়গা পর্যন্ত নিয়ে আমি ছাড়বো। সেটা হচ্ছে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালালে, স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালালে সর্বনিম্ন সময়ে পৌঁছানো যাবে, সর্বনিম্ন সময়ে পৌঁছানো যাবে। কারো এটা বুঝতে আপত্তি আছে কিনা বলেন? সর্বনিম্ন সময়ে পৌঁছানো যাবে, এবং সেই সর্বনিম্ন সময় টি মিনিমামটা কত? সেই সর্বনিম্ন সময় টি মিনিমাম সমান, আগের পৃষ্ঠায় আসো, সাইন আলফার ভ্যালু কত? সাইন আলফার ভ্যালু বলতেছো +1, সাইন আলফার ভ্যালু বলতেছো +1। তো সাইন আলফার ভ্যালু যদি +1 হয় তাহলে টি মিনিমাম সমান কত? টি মিনিমাম সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ, টি মিনিমাম সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ, টি মিনিমাম সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ। এখন খেয়াল করো, স্রোতহীন নদী, স্রোতহীন একদম কেস নাম্বার 1, স্রোতহীন নদী পার হতে কতটুকু সময় লেগেছিল? স্রোতহীন নদী পার হতে সময় লেগেছিল ডি ডিভাইডেড বাই ইউ, স্রোতহীন নদী পার হতে সময় লেগেছিল ডি ডিভাইডেড বাই ইউ, স্রোতহীন নদী পার হতে সময় লেগেছিল ডি ডিভাইডেড বাই ইউ। স্রোতযুক্ত নদী, এটা কিরকম নদী? স্রোতযুক্ত নদী, অনেক কেচ্ছা কাহিনী করছেন, উপাংশ টুপাংশ ভাঙছেন, অনেক কিছু করছেন, দিন শেষে কি দেখছেন? দিন শেষে দেখছেন এই নদীটা পার হইতেও কত সময় লাগে? সর্বনিম্ন সময় ডি ডিভাইডেড বাই ইউ। অবশ্যই এটার প্রি কন্ডিশন রয়েছে। কি প্রি কন্ডিশন? প্রি কন্ডিশন হচ্ছে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে নৌকা চালালেই সেটি সর্বনিম্ন সময়ে পৌঁছাবে। এবং আরেকটি কথা, সেটা হচ্ছে স্রোতহীন নদী পার হতে যেই সময় লাগে, এটা এখন লিখতে ইচ্ছা করতেছে না, সেটা হচ্ছে স্রোতহীন নদী পার হতে যে সময়, স্রোতহীন নদী পার হতে যে সময়, সেটাই আসলে টি মিনিমাম, সেটাই আসলে স্রোতযুক্ত অবস্থায়ও টি মিনিমাম, সেটাই স্রোতযুক্ত অবস্থায় টি মিনিমাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন।